বন্ধুরা, আমার নাম শিউলি। আমি গ্রামের বেশ ধনী পরিবারের একটি মেয়ে। লেখাপড়া করতে করতে আমার অনেক বয়স পেরিয়ে যায়। বাবার ইচ্ছে আমি লেখাপড়া শিখে বড় কিছু হব, কিন্তু আমাকে তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, যেমনি গঠন প্রণালী তেমনি নাদুস নুদুস সুষ্ঠু কোল ভরা। এই অবস্থায় আমি আর বেশি দিন থাকতে পারলাম না। পড়াশোনা অবশ্যই কন্টিনিউ করতে চাইছিলাম, কিন্তু গ্রামের পরিবেশ তো, সবাই নানান রকম কথাবার্তা বাবাকে বলতো। বাবা এই জন্য আমাকে দেখে শুনে বিয়ে শাদি দিয়ে দিল। তবু যথেষ্ট বিয়ের বয়স যেন এক সময় পারই হয়ে গেছিল। এই অবস্থায় আমাকে বাবা বিয়ে দিয়ে স্বামীর বাড়ি পাঠিয়ে দিল। স্বামীর সংসার করতে লাগলাম। আমার শ্বশুর শাশুড়ি আর একটা ননদ ছিল ওই সংসারে, আর আমার স্বামী। যা হোক, তাদের চারজনের ফ্যামিলিতে আমি মনে করলাম তো বেশ সুখেই থাকবো। স্বামী আমার দেশে এটা ওটা করে বেড়াতো, যা কোনো রকম করে সে মাসে একটা টাকা ইনকাম করতো। তার নির্ধারিত কোনো ইনকামের স্থান ছিল না। আর আমার শ্বশুর বেশ সৎ মানুষ, খুব ভালো। যা হোক, তাদের সেবা যত্ন কোনো কিছুতেই কম করতাম না। স্বামীর সাথে সংসার করতাম। আমার শাশুড়ি একটু জাহেল টাইপের ছিল। উঠতে বসতে অকারণেই নানান রকম কথা শোনাতো। আমি কিছু মনে করতাম না। আসলে মেয়েদের এগুলা নিজের জীবনের সাথে মানিয়ে নিয়েই সংসার করতে হয়। আমি তো তাই করতাম। তারপরে আমার বিয়ের যখন ঠিক 5টা বছর পেরিয়ে গেল, এর মধ্যে আমার কোনো সন্তানাদি কিচ্ছু হচ্ছিল না। ডাক্তারের কাছে গেছিলাম পরামর্শ করতে, MBBS ডাক্তার। উনি আমাদের সাজেশন দিল যে আমি নাকি বয়সকালে বিয়ে করেছি, আমার তলপেটে চর্বি ধারণ হয়ে গেছে, যার কারণে সন্তান সম্ভাবনা কম। এই কারণে আমার গর্ভে সন্তান আসছে না। স্বামী তো যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তবুও হচ্ছিল না। কী করব? শাশুড়ি ক্রমে যেন মুখ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমাকে নানান রকম বকুনি আর কথা শোনাতো। এদিকে আমার উপযুক্ত শিয়ানা ননদ, সেও কম ছাড়তো না। মায়ের সাথে সাথে তাল মিলিয়ে আমাকে অনেক রকম ঝাঁকুনি বকুনি করত। আমি লজ্জা আর কষ্ট সব মিলে নিজের মনের সাথে মানিয়ে নিয়ে ওই সংসারে পড়ে থাকলাম। উপরওয়ালা না চাইলে তো আর কারো গর্ভে সন্তান আসে না। এখানে তো আমাদের কোনো হাত নেই, জাস্ট একটু চেষ্টা। স্বামী আর আমি দুজন মিলে বেস্ট চেষ্টা করেছিলাম, কিন্তু কই, যখন হলো না, কমে যেন স্বামী আমার উপরে আস্তে আস্তে নারাজ হতে লাগলো। আর ওই সংসারের কারুরই ভাবমূর্তি আমার কাছে যেন কেমন লাগছিল, খুব একটা ভালো লাগছিল না। তাই আমি একটা শিক্ষিত মেয়ে, আমি চাকরির জন্য প্রাইমারি স্কুলে চাকরি করার জন্য অ্যাপ্লাই করলাম। আমার কিছুদিন পরে চাকরি হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলো। আমি প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়ে গেলাম। বাড়ির পাশের স্কুলেই আমার চাকরি জয়েন হলো। আমি বাড়ি থেকে, শ্বশুরবাড়ি থেকেই স্কুলে ডিউটি করতাম। আর স্বামী যা করতো মিলে খুব ভালোই চলতো। কিন্তু টাকা পয়সা দিয়ে কী হবে? আমার শ্বশুর তেমন কিছু বলতো না, কিন্তু প্রতিবেশী মহিলারা, আমার শাশুড়ি আর আমার ননদ মাঝে মধ্যে উঠতে বসতে আমাকে বাইজা অপায়া নানান রকম অপবাদ দিত। আমার খুব খারাপ লাগতো। আসলে লেখাপড়া শিখে সুশিক্ষিত হয়ে যাই জীবনে গড়ে তুলেছি নিজেকে, আজকে চাকরিও পেয়েছি। আমি বলতে গেলে একটা মেয়ে হিসাবে স্বয়ংসম্পূর্ণ। শুধু একটা জিনিসের অভাব, আমার দাম্পত্য জীবনে কোনো উপরওয়ালা সন্তানাদি আমাকে দেয়নি। কি করব আমি? এই যন্ত্রণা আর এই কষ্ট আমি আর সইতে পারছি না। তবুও মানিয়ে নিয়ে সংসার করে যাচ্ছি স্বামীর। এক পর্যায়ে স্বামী আমাকে বলল যে, শিউলি, আসলে তুমি তো এখন ইনকাম করো, এখন তো তোমার কথায় আমার চলতে হবে, ফিরতে হবে। আমাকে আসলে ঠাট্টার ছলে কথাটা বলেছিল। আমি বলেছি, কেন? আমি ইনকাম করি আর তুমি ইনকাম করো, দুটোই তো এক। আসলে তো আমাদের পরিবার। এভাবে বলছো কেন? আমি তো কখনো তোমাকে এভাবে বলিনি। তো বলছে, না, এমনি ঠাট্টা করে বলছি। আমি বলি কি, দেশে তো আর আমার কোনো কর্ম নেই। আমি আজ এটা করি, কাল ও ব্যবসা করি। স্থায়ী কোনো কর্ম না থাকায় আমার এক বন্ধু বাইরে থাকে, প্রবাসে। আমি বাবার কাছে কত টাকা চেয়েছি, বাবা আমাকে দেয়নি। আমি বলি কি, তোমার বেতনের টাকা জমিয়ে আমাকে প্রবাসে পাঠিয়ে দাও, আমি কিছুটা দিন বিদেশ করে আসি। আমি বললাম, তুমি যদি প্রবাসে চলে যাও তাহলে আমার সন্তানাদের কী হবে? তোমার বাবা মা আর তোমার ছোট বোনটা আর প্রতিবেশী তোমার চাষি খালারা যে সমস্ত অপবাদ দিয়ে যাচ্ছে, এর হাত থেকে আমাকে অন্তত একটু রক্ষা করো, একটু চেষ্টা করো না।
তুমি থাকতে থাকতে প্রবাসে থাকলে কি আর সন্তানাদি হবে? স্বামী হেসে দিয়ে বলল, 5টা বছর তো চেষ্টা করেই দেখলাম, এখন অবধি হলো না, আর কবে হবে? সে আশা ছেড়ে দিয়েছি আমি। হোক, যাদের সন্তানাদি হয় না তারা কি বাঁচে না? আর এই বিষয়ে আমি তো তোমাকে এত জোরাজুরি চাপাচাপি করছি না। যে যা বলে বলুক, তুমি চুপ করে এগুলো শুনেও না শোনার ভান করে তুমি আমার সংসার করে যাও। আমি বললাম, ঠিক আছে, তুমি কি সত্যি বিদেশ চলে যেতে চাও? বলে যে হ্যাঁ, আমি বিদেশ যাব। তা আমি বললাম যে তাহলে কতদিন সময় লাগবে? বলছে ধরো 3 মাস 4 মাস সময় লাগবে। কিছু টাকা জমানো আছে, আর তুমি কিছু বেতনের টাকা উঠালে আমার টাকা হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমার স্বামী প্রবাসে থাকতেই যেন আমি যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু আসলেই কিছু হয় না। উপরওয়ালা না চাইলে সন্তানাদি হবে কি করে? আমি আমার মায়ের বাড়িতে আসলাম। মাকে বললাম, মা, আসলে এইভাবে একটা মেয়ে এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে শ্বশুরবাড়িতে সংসার করে কিভাবে? আমি তো সব কিছু নিজের জীবনের সাথে মানিয়ে নিয়েই খুব কষ্টে ওই সংসারে পড়ে আছি। এত অপবাদ, বাইজা অপয়া, এই সমস্ত কথা আর শুনতে শুনতে ভালো লাগে না। মা বললো, হ্যাঁ রে শিউলি, তো চেষ্টা তো করলি, আজ 5টা বছর বিয়ে হয়ে গেল, এখনও উপরালা তোদের সন্তানাদি দিল না। আমাদেরও তো শখ করে একটু নাতি নুৎকারের। তো বাড়ির পাশে তোর ওই যে হাবিল কাকা আছে, ওর মাধ্যমে আমি একটু কথা বলে দেখেছি তোর জন্য। ওর হাতে একটা সন্তান আছে, ছোট্ট একটা গরিব মানুষের নাকি ওই বছরে বছরে সন্তানাদি হয়। নিহাত গরিব মানুষ, ফুটফুটে বাচ্চা হয়। আর ওর বাচ্চারা নাকি এ মানুষ ও মানুষ যাদের তোদের মতো অবস্থা সন্তানাদি হয় না, তারা নিয়ে যায়। তুই কি নেবি নাকি একটা? আমি বললাম যে হ্যাঁ মা, অবশ্যই নেব, তুমি একটু চেষ্টা করে দেখো না। তো বললো, ঠিক আছে, তুই থাক, আমি 2-1 দিনের মধ্যেই ব্যবস্থা করে দেব। তোর হাবিল কাকা সেদিন আমাকে বলেছিল। আমি বলেছি আগে শুনে দেখি, যদি শিউলিরা না নেয়, তোর জন্যে আমি বলেছি। তারপরে মা চেষ্টা করে হাবিল কাকার সাথে কথা বলে সেখানে মা আগে নিজে গেল। যাওয়ার পর দেখে ফুটফুটি একটা ছেলে সন্তান, মাত্র 4 মাস বয়স। সেই সন্তান তারা তাদের আগের পক্ষেরই 4টা আছে, আরও এটা ওটা নিয়ে গেছে, আরও আছে। তাদের সাথে মা কথা বলে চলে আসছে ফাইনালি। আমাকে এসে বললো, শিউলি, আপাতত ওদের 25,000 টাকা দিতে হবে, আর ও সন্তানরা তুই একবারে নিয়ে চলে আসবি, আর কোনোদিন ওদের দিতে হবে না, ওরা কোনোদিন খোঁজও নেবে না। আমি সুযোগ ছাড়তে পারলাম না। ছেলে সন্তান, ফুটফুটে সন্তান নাকি অবশ্য আমি দেখিনি। মায়ের কথা শুনে আমি খুব আনন্দ পেলাম। পরের দিন মায়ের সাথে যায় স্বামী সন্তানটা নিয়ে চলে আসলাম। স্বামী আমার কাছে ছিল না, স্বামী আমার শ্বশুর বাড়িতে, অর্থাৎ তার বাড়িতেই ছিল। তাকে ফোন করলাম, হ্যাঁ গো, সন্তান আনে তো বলা আমাদের দিলই না। তো মায়ের খোঁজে আমাদের এলাকার এক গরিব মানুষের একটা ফুটফুটে ছেলে সন্তান পেয়েছি, তো ওকে আমি নিয়ে চলে আসছি। কোনোদিন ওরা সন্তানের দাবি করবে না। আমাদের তো সন্তান হয় না, আমারও তো মা হতে ইচ্ছে করে, সন্তানের মা ডাক শুনতে ইচ্ছে করে। আমি কি সন্তানকে নেব? তো বললো যে হ্যাঁ, পাইছো যখন নিয়ে আসো, আমারও তো বাবা ডাক শুনতে ইচ্ছে করে। আর আমি প্রবাসে চলে গেলে তোমার কী করে হবে? আর তো হবেই না। এই শুধু তো হাতছাড়া করো না, শিউলি তুমি সন্তানটাই নিয়ে আসো। আমি বললাম, হ্যাঁ গো, আমি সন্তানটারে অলরেডি দিয়ে আমার কোলে আমি নিয়ে আসছি। তারপরে স্বামী রাত্রে চলে আসলো আমাদের বাড়িতে, মায়ের বাড়িতে। তারপরে সন্তানকে দেখে স্বামী খুব খুশি। সন্তানকে লালন পালন করতে লাগলাম। আমার শ্বশুর শাশুড়ি প্রথমে অতটা তারা গোজে নেয় না, বলে যে গর্বে হয়নি, কোত্থেকে নিয়ে এসে পুষতেছে। তবুও যেন তাদের মন ভরল না। এরপরে যে আমার সন্তান যখন দাদা দাদি, নানা নানি, মা ডাকা বাবা ডাকা শিখে গেল, বড় হয়ে গেল, তখন আমার শ্বশুর শাশুড়ির আস্তে আস্তে আমার ওই সন্তান মন যেন জুগিয়ে ফেলল। মধুর ডাকে তারা যেন মুগ্ধ হয়ে গেল। আমার শ্বশুর শাশুড়ি তখন আমার সন্তানটাকে খুব ভালোবাসত। পুষ্ণা সন্তান হলে কি হবে, নিজের ঘরেই তো লালন পালন করতেছি। মায়ের সম্মান, মায়ের ভালোবাসা, আর দাদা দাদি খুব আদর করত। আমার ননদের বিয়ে হয়ে গেল, বাড়ি থেকে যেন একটা আজাব কমে গেল। উঠতে বসতে যে সমস্ত কথা বলতো মায়ের সাথে তাল মিলিয়ে আমার একদমই ভালো লাগতো না। তারপরে আমার স্বামী বিদেশ চলে গেল সন্তানটারে রেখে। বলো যে শিউলি, এখন তো তোমার হাতের লাঠি হয়েছে, এই সন্তানটারে তুমি সুন্দরভাবে বড় করবা, লেখাপড়া শেখাবা, আমি প্রবাস থেকে ইনকাম করব, আর তুমি মাস্টারি করবা, পাশাপাশি সন্তানের সুশিক্ষায় শিক্ষিত করে তুলবা। আমি বললাম আচ্ছা। তারপরে আমার স্বামী 3 মাস পরে প্রবাসে চলে গেল।
প্রবাস থেকে মাঝে মধ্যে স্বামী ফোন করে আমার খোঁজ খবর নিত। তারপরে এক পর্যায়ে স্বামী 3 বছর পরে অনেক টাকা পয়সা কামিয়ে একবার বেড়াইতে আসলো 3 মাসের ছুটিতে। 3 মাস ছুটিতে এসে তারপর আবারও চলে গেল। তারপরে যখন আবার 3 বছর হয়ে গেল, তার বিদেশ করা 6 বছর হয়ে গেল। আমার সন্তানটাও একটু বড়ই হয়ে গেল, স্কুলে ভর্তি করে দিয়েছি, পড়াশোনা করে। আর আমিও খুব ফুর্তিতে আছি। সন্তান আদি আর বুঝি আমার হলো না কোনোদিন। এই জীবনে স্বামী প্রবাসে পাঠিয়েছি, তার জীবনটা মনে হয় প্রবাসেই কেটে যাবে। শুধু রাত আসলে মোবাইলে এটা খোলো ওটা খোলো, এটা দেখাও ওটা দেখাও, এদিকে ফেরো ওদিকে ফেরো। ভিডিও কলে সেই সমস্ত দিকে হাতের কর্ম করে সে শান্ত থাকতো। কিন্তু আমার জ্বালা, আমার মনের মধ্যে যা বলতো, কে নেবে এই ভাগ? আমি কাউকে বলতেও পারতাম না, কিছু কইতেও পারতাম না। যৌবন ভর্তি একটা মেয়ে, খোলবালে জড়িয়ে দাঁত খিমড়িয়ে পড়ে থাকতাম ঘরেই। এইভাবে আর কতদিন? একদম ভালো লাগতো না। তবুও শিক্ষিত মেয়ে, বাবা মার মান সম্মান আছে, আমি ধনী পরিবারের মেয়ে। আর আমার শ্বশুর শাশুড়িও খুবই তারা বংশত্ব ঘরের মেয়ে। তারা যা হোক, সব মিলে সবার স্ট্যাটাস বজায় রেখে, বংশ মান মর্যাদা বজায় রেখে নিজের যৌবন জ্বালা যতই কষ্ট হোক তা একটু চেপে নিজেকে সংযত রাখার চেষ্টা করলাম। তারপরে স্বামী ওই প্রতিনিয়তই এইভাবে ফোন করতো, বাচ্চাটাকে দেখতো। এইভাবে চলতে চলতে আমার ছেলেটা হাই স্কুল পেরিয়ে যখন কলেজে উঠলো, তখন অবধি আমার স্বামী প্রবাসেই থাকে। এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন প্রবাস থেকে ফোন আসলো। সে বাংলাদেশি, বললো যে অমুক লোক কি আপনার হাজব্যান্ড? আমি বললাম যে জি, কেন? তো বলছে উনি তো লোড আনলোডের কাজ করতে গিয়ে গ্লাসে চাপা পড়ে ওনার প্রাণটা নেই, আর উনি মারা গিয়েছেন। আমি যেন এক চিৎকারে কান্নায় ভেঙে পড়লাম। শ্বশুর শাশুড়ি কাছে দৌড়ে এসলো, বললো যে শিউলি, কী হয়েছে তোমার? আমার ছেলের কি কোনো দুঃসংবাদ? আমি মুখ নাড়িয়ে বললাম, হ্যাঁ গো, তোমার ছেলে আর দুনিয়াতে নাই। কান্নার ভিড়ি পড়ে গেল বাড়িতে। তারপরে তার বডিটা আসলো, প্রায় 28 দিন সময় লেগেছিল দেশে ফিরতে। তার সমাধি করা হলো। তারপরে এক পর্যায়ে আমার ছেলেটাও তখন পুষ্ণ ছেলে কলেজে পড়াশোনা করে। সে নিজের উপযুক্ত, মানে বেশ সুন্দরী হয়েছে। তারপরে আমার স্বামীর ব্যাংকে পাঠানো টাকায় আর আমার স্কুল মাস্টারি করা এই সমস্ত টাকায় আমি বেশ ভালোই, কোনো অভাব ছিল না, ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে লাগলাম। তারপরে ছেলেকেও একসময় লেখাপড়া চলতে চলতে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। ছেলের ডিসি অফিসে চাকরি হয়ে যায়। তারপরে ছেলে তো এক প্রকার প্রতিষ্ঠিত হয়েই গেল, তাকে বিয়ে শাদি দিতে হবে। তারপরে হঠাৎ করে ছেলে একদিন বলল, মা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি সেই ছোটোবেলা থেকে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখে আসছি যে তুমি যেরকম রূপে গুণে সুন্দরী একটা মেয়ে, অথচ বাবা তোমাকে সারাটা জীবন দেশে ফেলে প্রবাসে পড়ে থাকলো। তুমি কার মায়া করে এভাবে পড়ে থাকলে? এটাকে একটা জীবন বলে? তখন আমি ছেলের কথা শুনে চোখের কোণে জল এসে গেল। আর তাকে আমি বললাম, বাবা শোন, কী করবো আমি? আমার গর্বে কোনোদিন উপরওয়ালা সন্তান আদি দিইনি। তোকে আমি দত্তক নিয়ে এসে সারাটা জীবন সেই ছোট থেকে আজ তিলে তিলে এত বড় করে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করেছি। আর তোর কারণেই আজকে আমি এই সংসার ছেড়ে কোথাও যাইনি রে। তা না হলে কি হতো আমি জানি না। আমার জীবন যৌবন সব কিছু তোর জন্যই মনে কর আমি বিসর্জন দিয়ে দিছি। আমি কার জন্য এই সংসার করব? আমার তো পেটে কোনো সন্তানাদিই ছিল না। তুই একমাত্র আমার ভরসা এখন। তাছাড়া আমি নিজে স্বয়ংসম্পন্ন। দেখ না, আমি প্রাইমারি স্কুলে শিক্ষিকার জব করি। আর তুইও এখন তোকে যে পর্যায়ে নিয়ে গেছিস, তুই ডিসি অফিসে চাকরি পেয়েছিস। মা ছেলে মেয়ে মেলে এখন খুব ভালোই চলবে। আর শ্বশুর শাশুড়ি সারাটা জীবন যেভাবে আমাকে ঝাঁকুনি বকুনি নানান রকম অপবাদ দিয়ে আমাকে বেশ অত্যাচার করেছে, আমি এই সমস্ত সহ্য করে একটা মেয়ে হয়ে এই সংসারে পড়ে আসি রে। খুব কষ্টে। টাকা পয়সা থাকলে কি হবে? মনের মধ্যে অতটা সুখ ছিল না। তাছাড়া তোর বাবা সারাটা জীবন প্রবাসেই কাটিয়ে দিল, আর সেখান থেকেই সে বিদায় নিল। এখন কি করবো বল? আজ পর্যন্ত তারা আমাকে অবাগা অপায়া নানান রকম কথা শোনায়। আমার শাশুড়ি, সে জাহেল টাইপের মহিলা, তার কোনো রকম অভ্যাসটাই বদলালো না। ছেলে তখন বলল, মা শোনো, আমি বলি কি,
তুমিও অনেক টাকার মানুষ, আমিও সবেমাত্র সরকারি চাকরি পেয়েছি, বেশ স্যালারি পাবো। চলো একটা গোছানো তোমার টাকা দিয়ে একটা আমরা সুন্দর মতো একটা আলাদা ফ্ল্যাট করি, একটা বাড়ি গড়ি, নিজেদের মতো করে একটা সংসার গড়ি। আর কতদিন এভাবে? এত কারোর বকুনি জুকুনি আর শুনতে হবে না। আমি বললাম তাহলে তো দাদা দাদি? বলো যে হ্যাঁ, ওদের খরচাপাতি দিয়ে ওদের চালিয়ে নেব, ওরা পাশেই থাকবে, কিন্তু বাড়িটা আমরা আলাদা করতে চাই। আমি বললাম ঠিক আছে, তোর বাবা ওই যে 5 কাঠা জায়গা কিনে ঘিরে রেখে গেছে, ওই জায়গাটার পরে সুন্দর করে ফাউন্ডেশনতে একটা ফ্ল্যাট করব। ছেলের কথায় আমি তখন রাজি হয়ে গেলাম। আমি ঠিক কাজ শুরু করে দিলাম বাড়িতে। তারপরে একটানে দোতলা বাড়ি করে ফেললাম। ভাবলাম দোতলায় আমরা থাকবো উপরে, আর নিচে অমনি পড়ে থাকবে, ভবিষ্যতে দেখা যাবে। তারপরে চিন্তা করলাম যে ছেলেকে বিয়ে দিতে হবে। আমার প্রশ্ন, ছেলেটার নাম ছিল রাহুল। মনে করলাম রাহুলকে বিয়ে শাদী দিয়ে এখন পুত্রবধূ নিয়ে আসতে হবে, আমার সংসারে লোক সংখ্যা বাড়াতে হবে। নিজের সংসারে নিজের জীবনে তো আর কিছু করতে পারলাম না, এখন ছেলেকে দিয়ে শখ মিটেব। কত স্বপ্ন আমার। রাহুলকে আমি রাত্রে প্রস্তাব দিলাম, রাহুল এত বড় হয়ে গেছিস, তোকে লেখাপড়া শিখিয়ে আজকে প্রতিষ্ঠিত করেছি, তার প্রতিদান তুই আমাকে এখন দিবি আস্তে আস্তে। তোকে বিয়ে করাইতে চাই, বিয়ে করে পরের মেয়ে ঘরে নিয়ে আসতো। আর কতদিন এভাবে? রাহুল বলল, এসব কি বলছো মা তুমি? আমাকে আর এই ধরনের কোনো কথাই বলবে না। আমি বললাম কেন? তো বলছি শোনো, আমার মনের মধ্যে অন্য ধরনের চিন্তা বইছে। আমি তোমাকে নিয়ে অনেক বিচার বিবেচনা করে দেখেছি মা, আমি আমার মনের কাছে হেরে গেছি। আমি ভাবছি কথাটা তোমাকে বলে দিব, কিন্তু বলতে গেলে মুখে বাধা আসে, বলতে পারছি না। কিন্তু আজ যখন তুমি কথাটা তুলেই ফেলছো, তোমার সাথে আজকে আমার অনেক কথা আছে, অনেক বোঝাপড়াও আছে, হয়তো ভালো হবে না হলে মন্দ হবে। আমি রাহুলের কথায় কেমন যেন আশ্চর্য হয়ে গেলাম। রাহুল আমার শেষ ভরসা। ভালো মন্দর হিসাবটা কেন আসছে? রাহুল আমাকে কি বলতে চাইছে দেখি। রাহুলকে বললাম ঠিক আছে, তোর মনের কী ইচ্ছা আছে আমাকে বল না, কি বলবি? এই ফ্ল্যাটে শুধু তুই আর আমিই থাকে ছাদনার তলে, এখানে বাধা কেন? তোর দাদা দাদি আমাদের মধ্যে আসবে না বাধা হতে, বল কি বলবি? রাহুল আমাকে বলো, শোনো, আজকের পর থেকে আমি আর তোমাকে মা বলে রাখবো না। আমি বললাম এসব কি বলছিস টেকুকা, কেন মা বলে রাখবি না? আমি আবার কি হয়ে গেলাম, কি দোষ করলাম? বলছে তুমি কোনো দোষ করনি, কিন্তু আমার কথাটা তো আগে শুনবে। আমি বললাম আচ্ছা হ্যাঁ রে বল, আমি শুনতেছি, কি বলবি তুই? তখন রাহুল বলল, শোনো, তোমাকে আজকের থেকে আমি নাম ধরে ডাকবো। আমি কি তোমার গর্বের সন্তান? আমি বললাম না। কেন? বলছে আমি যদি তোমার রক্তের কোনো সন্তান না হই, তোমার গর্বে যদি আমি জন্মে না থাকি, তাহলে তুমি আমার কিসের মা? বাবা এতটা দিন তোমাকে যে কষ্ট দিয়ে গেছে, ওই বেচারাটি যে প্রবাসে থাকতো, আমি ছোটবেলা থেকে বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসতেছি, কোনোদিন স্বামীর সেবা যত্ন সুখ তুমি কিছুই পাওনি। দাম্পত্য জীবনে তুমি কি পেয়েছো? তুমি একটা শিক্ষিত প্রতিষ্ঠিত মেয়ে, তোমার তো একটা জীবন শখ আহ্লাদ আছে, রূপে যৌবনে তোমার সব কিছু ভরা টৈটম্বর। আর তোমার মতো মেয়ে এত কষ্টে কোন আহ্লাদে তুমি এই সংসারে কি ধরে আসো? আমি আজকের থেকে তোমাকে সুখী করতে চাই, তার অভাবটা আমি পূরণ করতে চাই। আমি বললাম কার অভাব রেখুকা? বলছি কেন? তোমার হাজব্যান্ডের অভাব। তোমার হাজব্যান্ড থাকতে আমি কিছু বলতে পারিনি, সে তো এখন বেঁচে নেই, কিন্তু তোমার জীবনে তুমি কি পেয়েছো? আমাকে এক প্রশ্নের উত্তর দাও, তুমি কি পেয়েছো সংসার জীবনে? না পেয়েছো স্বামীর সেবা যত্ন, না পেয়েছো দাম্পত্য জীবনে বিছানার একটু সুখ স্বামীর কাছ থেকে, আর না পেয়েছো শ্বশুর শাশুড়ির কাছ থেকে একটু ভালো আচরণ বিধি বা আচরণ ব্যবহার। কোনটা পেয়েছো বলো? আমার খোকার কথা শুনে আসমান জমিন এক হয়ে যেতে লাগলো। খোকাকে বললাম, তো এখন তুই কি বলতে চাইছিস? কিভাবে আমাকে সুখী করতে চাইছে খোকা? খোকা বলল, হ্যাঁ এখন তুমি লাইনে আসছো, আমি আজকের পর থেকে তোমাকে শিউলি বলে ডাকবো। তুমি আজকের পর থেকে কিসের মা আমার? আমি তো তোমার গর্বের সন্তান না। তুমি আমাকে নিয়ে এসে লালন পালন করছো, তুমি যা খুশি তা বলো, সম্পর্কটা ঘুরিয়ে ফেলো। আমি পরের মেয়ে আনতে বলছো না তুমি, আমাকে বিয়ে করতে বলছো না তুমি। আমি এখন প্রতিষ্ঠিত, আমি অন্যের মেয়ে বিয়ে করে নিয়ে এসে অতটা সুখী হতে পারবো না তোমার এই অবস্থায় রেখে। আর তাকে আমার সুখের ভাগী করতে যাব না আমি। সারাটা জীবন আমি তোমার সাথে কাটাতে চাই। চাইলে তুমি আমাকে একটা ডিসিশন জানাও,
আমি বললাম, তোর কথা ঠিক, আমি এখনো বুঝতে পারলাম না রে খোকা, মানে সেটা কীভাবে? খোকা বলল, এখনো বুঝতে পারোনি শিউলি? ওর ডাক শুনে যেন আমি অবাক হয়ে যাচ্ছি, নাম ধরে ডাকছে। আবার বললাম, খোকা কি হচ্ছে এসব? তখন খোকা বলল, শোনো, এই বাড়িতে কেউ থাকে না, সব কিছু ভুলে দাও। প্রয়োজনে আমরা অন্য শহরে চলে যাব, কারোর কথা সম্মুখীন হতে পারবো না। তুমি আমাকে এত বড় করছো, আমিও তার প্রতিদান দিতে চাই। দাম্পত্য জীবনে তুমি কি পেয়েছো? আমি কি দেখতে শুনতে কম? যে এমনি উঁচু লম্বা ফিট ফিগার একটা স্ট্যান্ডার্ড ছেলে। আমি তোমাকে অনেক সুখী করতে পারবো। তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে এই জীবনে, দাম্পত্য জীবনে সুখ দিতে চাই। সারাটা জীবন নিজে মান সম্মানের ভয় করে তোমার জীবন যৌবন সব কিছু বিলিয়ে মাটিতে পিষে ফেলছো। সব যেন বিসর্জন দিয়ে স্বামী সংসার করছো। আর না, আর কত দেখবো আমি? এখন থেকে আমি তোমাকে প্রতি রাতে সুখ দিতে চাই। দাম্পত্য জীবনে তোমার গর্ভে আমি সন্তান দিতে চাই। দেখবা, উপরওয়ালা চাইলেই হবে। এখন আমিও প্রতিষ্ঠিত, তুমিও প্রতিষ্ঠিত, আমরা কি বেকার আছি? আমাদের পিছু টেনশন নেই তো। কিসের টেনশন? তুমি শুধু হ্যাঁ বললেই হয়ে যায়। আমি রায়হানের পাশ থেকে উঠে সোজা মুখে কাপড়টা নিয়ে আমি আমার রুমে চলে আসলাম। ভাবতে লাগলাম, এটা কী বলে ও? নাকি ও ঠিকই তো বলছে? আসলে এই জীবনে আমি কী পেয়েছি? সংসার করে শ্বশুর শাশুড়ি কাউকে তো যত্নের কম করেনি। পুত্রবধূ হিসাবে শ্বশুর শাশুড়িকে মাথায় করে রেখেছিলাম। নিজের বাবা মাকে যেভাবে সম্মান করে ঠিক তাদেরও সেভাবে সম্মান করছিলাম। কিন্তু তারা সারাটা জীবন আমাকে লাঞ্ছনা গঞ্জনা খোটা ছাড়া আর কিছুই আমাকে দিতে পারেনি। আর স্বামী নামের সেই বিচারাটা আমাকে কোনোদিন দাম্পত্য জীবনে সুখী দিতে পারল না। জীবনে আমার কাছ থেকে আবার আলাদা হয়ে প্রবাসে চলে গেল। 1.5 যুগ সময় তার প্রবাসে কেটে গেছে। তাহলে এই জীবনে আমি কী পেয়েছি? রায়হান জ্যোতি এত করে বলছে, সত্যি তো, ও যেন আমার দুয়াশার চোখটা পরিষ্কার করে দিল। কি করব আমি? এটা ভাবতে ভাবতে রাত 2টো বেজে গেল। আমি একবার একাত ফিরি, একবার ও কাত ফিরি। রায়হানকে আমি কি জবাব দেবো, কি করব? সকাল হলে ওকে আমি একটা ডিসিশন জানিয়ে দেব। না, এখনও আমার রূপে যৌবনে যা আছে এটাকে কাজে লাগাতে হবে। আর রায়হানও তাছাড়া ও তো আমার গর্বের সন্তান না। ওকে নিয়ে এসে দত্তক নিয়ে এসে পড়েছি, অন্যের সন্তানও। ওকে করা যেতেই পারে। আমি অতিরিক্ত ওর বয়সে সিনিয়র, তাতে কি হয়েছে? চলবে। তাছাড়া ও জোয়ান মাথা কম না, আমাকেও মানিয়ে নিতে পারবে। আর আমিও এই বয়সে একটা যুবক ছেলের সঙ্গ পাবো, বিষয়টা আমার কাছে বড় অদ্ভুত মনে হচ্ছে। ভেবে মনের কাছে খুব খুশিই লাগতে লাগলো। তারপরে আর এক কাতে ফিরে মনে মনে হাসতে লাগলাম। হাসি মুখে ঘুমিয়ে পড়লাম। রাত পুড়িয়ে গেল, সকাল হলো। রায়হানকে বললাম, রায়হান, খাওয়া দাওয়া সেরে অফিসে যাও, অফিস থেকে ফিরে তুমি আমার সাথে কথা বলো। রায়হান বলল, কি শিউলি রানী, রাত্রে কি তাহলে কোনো ডিসিশন ঠিক করলে? কি ডিসিশন ঠিক করলে আমাকে জানাবে তো? আমি বললাম, হ্যাঁ, তুমি আজকে ফিরে আসলে তোমার সাথে ফাইনালি আমার কথা হবে। রায়হান অফিস থেকে বিকালে ফিরল। তারপরেও বন্ধুদের সাথে আড্ডায় গেল। তারপরে সন্ধ্যায় বাড়িতে ঢুকে আরও বের হতো না, টেলিভিশনের সামনে বসে থাকতো। তারপর ওর সাথে কথায় কথায় আমি রাত্রে কথাগুলো শেয়ার করতে লাগলাম। বললাম, রায়হান, আসলে তুমি আমাকে যে কথাগুলো আজকে বলছো সবই সঠিক আছে, আর এইটাই বাস্তব জীবন। আমি এতটা দিন মান ইজ্জতের ভয়ে একটা ধোঁয়াশার মধ্যে আটকে নিজের জীবনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। নিজের যৌবন জীবন সব কিছু যেন মাটিতে পিষে দিয়েছি। কিন্তু না, এখনও সময় আছে। আর তোমার মতো একটা যুবক হ্যান্ডসাম ছেলে আমাকে সুযোগ করে দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। রায়হান, আমি রাজি আছি। রায়হান আমার কথা শুনে লাফ দিয়ে সোফা থেকে উঠেই যেন আমাকে জড়িয়ে জড়িয়ে ঠোঁটটা মুখের মধ্যে নিয়ে টাস করে চুমা দিল। এগালে ওগালে চুমা দিয়ে মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে জড়িয়ে আদর করতে লাগলো। আমার তখন ওই মুহূর্তের অনুভূতিটা ভীষণ ভালো লাগতে লাগলো। কতদিন এইভাবে স্বামী আমাকে বুকের মধ্যে জড়িয়ে জড়িয়ে আদর করে না। গাটা শিহরণে জেগে উঠল, ছমছম করতে লাগলো। আমিও যেন ওকে দুয়াতে জড়িয়ে জড়িয়ে বেশ করে ছেলের মতো করে সুন্দর করে আদর করতে লাগলাম। এগালে ওগালে রায়হানের যেন আমার গোলাপি রঙের ঠোঁট দুটো খুব পছন্দ হলো, বেশ করে খেতে লাগলো। তারপর এক পর্যায়ে আমি ঝটকা ছেড়ে দিয়ে বললাম, রায়হান, আগামী কালকের মধ্যে আমার আর তোমার বিয়ের ব্যবস্থা করো।
রায়হান বলল, ঠিক আছে শিউলি রানী, তুমি চিন্তা করো না, কালকের মধ্যে আমি কাজে ডেকে নিয়ে এসে বাড়িতেই বিয়ে করব। আমি বললাম যে না, বাড়িতে এটা হবে না, আমরা কোর্ট ম্যারেজ করি, সেটাই সবচেয়ে বেটার হবে, গোপন থাকবে। তারপরের দিন রায়হানের সাথে যাই কোর্ট ম্যারেজ করে বিয়ে আবদ্ধ হলাম। ও আর আমি সংসার করতে লাগলাম। সেদিন আমাদের বাসর রাত হলো প্রথম। রায়হান শখ করে নিজে নিজে কাউকে না জানিয়ে বাসর সাজালো। তারপরে ফুলসজ্জা রাজে আমি একদম মানে বউ সেজে ঘরে একদম বাসর ঘরে খুব রমণী সেজে বসে আছি ঘোমটা মেলে। রায়হান এসে আমার ঘোমটা ফেলে আমাকে দেখে এই গল্প সে গল্প বলে আমার জন্য পিছনে সব কিছু ভুলিয়ে দিল। আমাকে হাসাতে লাগলো, হাসিয়ে মুখটা যেন ওর মুখটা রাঙিয়ে তুলল। তারপরে ও আমাকে জড়িয়ে ধরে ওই রাত্রে ভোর রাত হওয়া পর্যন্ত একের পর এক কতবার 3 থেকে 4 বার বিলাই মারল। সেজন্য এমন আচরণটা করলো না, মানে আমার এত ভালো লেগেছিল। আমাকে তো তোমরা দেখতেই পারছো, ও যেন আমার জন্য একদম পারফেক্ট একটা ছেলে। আমাকে একদম নড়িয়ে ফেললো, আমি পুরো খাট ভেঙে ফেলানোর উপক্রম। তারপরে সকাল হলো, আমি স্নান সেরে আর রান্নার কাজে বের হচ্ছিলাম হাসি মুখে। যাক, দাম্পত্য জীবনে এত সুখী করার মতো, আমাকে নড়ানোর মতো, আমাকে চালিয়ে নেওয়ার মতো একটা যুবক ছেলে তো পেয়েছি। আমি বড্ড খুশি হয়েছি। রান্নার কাজে যাব, কিন্তু রাত্রে যা ঘটে গেছে ওর সাথে, ও একটা যুবক ছেলে, ওর গতিটাই হচ্ছে অন্যরকম। আমি যেন 2 পা একসাথেও কেটে ফেলতে পারছিলাম না মাটিতে, ভালো করে সোজা হয়ে হাঁটতে পারছিলাম না, বড্ড অসুস্থ লাগতে লাগলো। তবু রান্না বান্না সেরে রায়হানকে খাইয়ে বললাম যে আজকে অফিসে যাওয়ার দরকার নেই, তুমি ছুটি নাওনি বিয়ে উপলক্ষে? রায়হান বলল, আমি 2 দিনের ছুটি নিয়েছি শিউলি, তুমি চিন্তা করো না। তারপরে দুপুরে হলো, রাত্রে হলো, এইভাবে যেন চুটিয়ে মজা করতে লাগলাম। তারপরে বিয়ের 1টা বছর যেতে না যেতেই আমার গর্ভে সন্তান আসলো, আমি গর্ভবতী হলাম। আমি বড্ড খুশি হয়ে গেলাম। তখন চিন্তা করলাম, না, ডাক্তার বাবা সে আমালে সেই পূর্বের স্বামীর সাথে আমাকে তো ভুল ডিসিশন দিয়েছিল, বলেছিল আমার নাভিতে নাকি চর্বি জমে গেছে। কিন্তু না, এখানে তো সেই স্বামীরই দোষ ছিল, সে তো বাইজা অপায়া। তাহলে আমি এতদিন কেন ভুল ডিসিশনে এতটা দিন এত গুজব এত বঞ্চনা সহ্য করে আসছি? এটা তো আমার কোনো দোষ নেই। দোষ থাকলে তো রায়হানের সাথেও আজকে আমার এটা হতো না। আমি তো আজকে গর্ভবতী হয়েছি। না, ভুলটা আমার ভেঙে গেল। তারপরে 1 বছর পেরিয়ে যেতেই আমার একটা কন্যা সন্তান হলো। আমি মহা খুশি, রায়হান বাবা হতে পারলো। তারপরে এইভাবেই বিয়ের 3-4টা বছর চলে যেতে আরেকটা সন্তান হলো। আমি 2 সন্তানের মা হয়ে গেলাম। আর রায়হান ঘুরে ফিরে রাত আসলে আমাকে বলে, শিউলি রানী, 2 সন্তানের মায়ের সাথে সংসার করা যে কি ভারী মজা, আমি তোমাকে এটা কি বলবো। এ জীবনে চটি গল্পে নানান রকম উপন্যাসে পড়েছি, গল্পের মাঝে 2টার মা 1টার মা, তাদের সাথে দাম্পত্য জীবনে সুখ নাকি অনেক বেশি একটা ইয়াং মেয়ের চেয়ে। কিন্তু সত্যিই তাই, ক্রমেই দিন যাচ্ছে, ক্রমে তুমি 2টা সন্তানের যখন মা হয়েছো, এখন যেন আমি বেশি তৃপ্তি লাভ করছি এই সংসার জীবনে। তোমার সাথে যেন যতই দিন যাচ্ছে ততই আমি মনের কাছে দাম্পত্য জীবনে বেশি সুখী হচ্ছি। তুমি যে আমাকে এতটা সুখী করছো, আমি বিয়ে করলে একটা ইয়াং মেয়েকে আমি এতটা হয়তো সুখ পেতাম না। তাছাড়া আমি কি কম? আমি কি তোমার জন্য পারফেক্ট আছে কিনা তাই বলো। আমি হেসে দিয়ে বললাম, যা দুষ্টু, এভাবে বলে নাকি মেয়েরা? কি মুখ ফুটে এটা বলে? অবশ্যই তুমি আমার জন্য পারফেক্ট। আমি তো একদম খুশি। প্রথমে তো ভেবেছিলাম হয়তো তোমার চেয়ে আমি অনেক সিনিয়র বয়সে, তুমি হয়তো আমার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না দাম্পত্য জীবনে, কিন্তু এখন দেখছি না, আমি তোমার কাছে যেন হাতের পুতুল হয়ে গেছি। যখন যেভাবে চাও সেভাবেই তো আমি তোমাকে সহ্য করে যাই। আমি কি তোমার কোনো কিছু অপূরণ রাখছি? আমি তো তোমাকে খুশি করেই যাচ্ছি, রাতে যতবার লাগে তোমার। তাছাড়া তুমি যে যখন যেথায় আমাকে ডাকো, তোমার সাথে হাত ধরে ঘুরতে যাই, বেড়াইতে যাই, জেলের পরে যাই, 3 রাস্তার মোড়ে ফুচকা খেতে যাই, কত আনন্দের সাথে আমাদের জীবনটা কাটছে, তাই না? তখন রায়হান বলল, হ্যাঁ শিউলি, আসলে এটাই জীবন। আর এই সুখটা থেকেই তুমি এতটা দিন বঞ্চিত হয়ে আসছো। তোমার দুয়াশাটা কাটিয়ে দিয়ে আমি মনে হয় তোমার ক্ষতি করেছি, তাই না? আমি বললাম, না না,
তুমি আমার চোখ খুলে দিয়েছো, আর এইটাই রিয়েল জীবন, এইটাই বাস্তব জীবন। এই জীবনটাই তো আমি পেয়েছিলাম না। তারপরে এক পর্যায়ে রায়হানের সাথে আমি দাম্পত্য জীবনে খুবই সুখী সংসার করতে লাগলাম। মাকে একদিন ফোন করলাম, মা, আমি জীবনে কোনোদিন একটা ভুল করিনি। আজকে আমি এটা বলতে পারো, যদি তোমাদের কাছে অন্যায় হয়ে থাকে, মনে করো এটা আমি মহা ভুল করেছি, কিন্তু আমার সুখের জন্য আমি এটা ঠিক ডিসিশন নিয়েছি। রায়হান প্রতিষ্ঠিত একটা ছেলে, ও ডিসি অফিসে সরকারি জব করে, আমি স্কুলেই মাস্টারি করি, কিন্তু আমি রায়হানকে বিয়ে করে ফেলছি। আমি 2টা সন্তানের মা, তোমাদের সাথে ফোনে যোগাযোগ করিনি। বলো তো মা, আমি কি ভুল করেছি? আমার মা বলল, না রে শিউলি, আসলে এই জীবনে তো তুই কোনোদিন সুখ পাসনি। তাহলে তো পূর্বের জামাইয়েরই সমস্যা ছিল। রায়হানের সাথে সংসার করতে গিয়ে তো 2টা সন্তানের মা হয়ে গেছিস তুই, তাহলে তো বেশ ভালো। তারপরে আমার মাও যেন খুশি। তারপরে রায়হানকে নিয়ে আমি আমার মায়ের বাড়িতে একদিন যেয়ে বেড়ায় আসলাম। আমাদের সময় ছিল না, আমি স্কুলে জব করতাম, আর রায়হান অফিসে ডিউটি করতো। চাকরির শেষ প্রান্তে চলে আসছিলাম। তারপরে রায়হানের জীবন আর আমার জীবনটা মহা সুখেই কাটতে লাগলো। তো বন্ধুরা, রায়হান আর শিউলির জীবনে ঘটে যাওয়া এই গল্পটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। টাটা।